তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোঠারি কমিশন। এই কমিশনকে আমরা অন্য দুটো নামেও চিনি। একটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন কমিশন। তো পরীক্ষার সময় কিন্তু এই মানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে, তো আমাদের তিনটে নামই কিন্তু মাথায় রাখতে হবে। এবার এটাকে কিন্তু বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ ওভারভিউ। মানে আমরা দেখলাম এই যে রাধাকৃষ্ণন কমিশন বা মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশনে মেনলি উচ্চ শিক্ষার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল, আর মুদালিয়ার কমিশনে জোর দেওয়া হয়েছিল কোন শিক্ষার ওপর? তোমরা বলো, কেউ বলো একজন। মাধ্যমিক শিক্ষার উপর। মাধ্যমিক, হ্যাঁ। তো কোঠারি কমিশন কিন্তু প্রাইমারি থেকে হায়ার এডুকেশন অব্দি পুরোটা নিয়েই কথা বললো। তাই এই কমিশনকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইন নেচার। এই কোঠারি কমিশন, এটি ছিল একটা অ্যাডহক কমিশন। অ্যাডহক কমিশন মানে কি? মানে যেটা পার্মানেন্ট নয়, মানে কোনো কিছু সমস্যার সমাধান করার জন্য এই কমিশনের উৎপত্তি হয়েছিল, এবং এটি 1964 সালের 14ই জুলাই গঠন করা হয়। আর এই কমিটি তার রিপোর্ট পেশ করে 1966 সালের 29শে জুন। এগুলো একটু মনে রাখতে হবে, মানে কবে গঠিত হয়েছিল এবং কবে এর রিপোর্টটি পেশ করেছিল। এই কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? দৌলত সিং কোঠারি। তো আমরা আগেও দেখেছি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নামানুসারে রাধাকৃষ্ণন কমিশন, লক্ষ্মণ স্বামী মুদালিয়ার নামানুসারে মুদালিয়ার কমিশন, আর এটা হচ্ছে কোঠারি কমিশন, যেহেতু চেয়ারপারসন ছিলেন দৌলত সিং কোঠারি। তো তিনি কে ছিলেন? তিনি ছিলেন তৎকালীন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান। এই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই নামটা আমরা পরিচিত, এবং এটা আমরা শুনেছি কোথায়? রাধাকৃষ্ণন কমিশনে। আমরা যদি মনে করতে পারি তাহলে জানবো যেটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে কিন্তু শুনেছি। এটা ছিল যেটা বললাম প্রথমে, যেটা কম্প্রিহেন্সিভ ওয়েতে একটা রেকমেন্ডেশন দিয়েছিল প্রাইমারি টু একদম হায়ার এডুকেশন অব্দি। এই কমিশনে টোটাল 17 জন মেম্বার ছিলেন, এবং এই কমিশনে যে রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন যে বিদেশি সদস্য, বিভিন্ন দেশের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, জাপান, ফ্রান্স, সুইডেন, এইসব জায়গার যে এক্সপার্টরা ছিলেন তাদেরকেও ইনভলভ করা হয়েছিল এই প্যানেলের মধ্যে, এবং তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে কিন্তু এই রিকমেন্ডেশন গুলি দেওয়া হয়েছিল কোঠারি কমিশনে। এই কমিশনের মধ্যে টোটাল 19টি ওয়ার্কিং গ্রুপ বা টাস্ক ফোর্স গ্রুপ ছিল, যেখানে 12টি ছিল টাস্ক ফোর্স গ্রুপ এবং বাকি 7টি ছিল ওয়ার্কিং গ্রুপ। 21 মাস মতো এরা যেটা কালেকশন করে, বিভিন্ন ইনফরমেশন নেয় 9,000 জন বিভিন্ন যে স্কলার্স রয়েছেন, এডুকেটার্স রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন তাদের কাছ থেকে, এবং সেই ডেটা কালেক্ট করে বা সেই ইন্টারভিউর মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করার পর কিন্তু এরা রিপোর্টটি পেশ করেন কবে? 29শে জুন 1966 সালে। এগুলো খুবই মানে মেমারি লেভেলের একটা বিষয়, আমাদেরকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। অনেক সময় ডিরেক্ট কোয়েশ্চেন দিলে কিন্তু এগুলো মানে অবশ্যই মনে রাখতে হবে। এবার যে 17টি সদস্যের কথা বলা হলো, তাদের ডিটেইলড ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, আমি সবকটা পড়ছি না। তো প্রথমে যেমন বললাম, ওই প্রফেসর ডিএস কোঠারি, তিনি ছিলেন চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন, এবং মেম্বার সেক্রেটারি ছিলেন কে? শ্রী জেপি নায়ক। তিনি ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স। তো বাকি আরো 15 জন সদস্য ছিলেন, এবং তাদের ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে এই স্লাইডটিতে 8 জনের দেওয়া আছে। তো তোমরা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি কোনো কোয়েশ্চেন নাই সেক্ষেত্রে এটা যাতে আমরা উত্তর করতে পারি আর কি। এখানে বাকি আরো কয়েকজনের নাম দেওয়া আছে, তাদের ডিটেলস দিয়ে এবার তোমরা এটা তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে কোঠারি কমিশন এর যে রিপোর্ট, তার একটা হেডিংস বা একটা শিরোনাম ছিল, মানে এটা অনেক সময় পরীক্ষাতেও পড়ে বা ইন্টারভিউ ক্ষেত্রেও জিজ্ঞেস করে। তো এটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট। উল্টো বললাম বোধহয়, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা একটু লিখে রাখতে পারো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, শিরোনামটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে কোঠারি কমিশনের যে শিরোনাম যে ছিল বা হেডিং দিয়ে রিকমেন্ডেশন গুলি দেওয়া হয়েছিল তার নামটা কি। ঠিক আছে, এবার এই যে কমিশন তার একটা 4টে মেন থিম ছিল কি না, ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, আমাদের বাংলায় লেখা আছে উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক ও জাতীয় সংহতি বৃদ্ধি, শিক্ষা ও আধুনিকীকরণ, সামাজিক নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ। মানে আমরা আগেও বললাম, বিভিন্ন কমিশনে বলা হচ্ছে যেন পুঁথিগত বিদ্যা না দেওয়া হয় স্কুলে, এমন শিক্ষা হবে যেটা আমাদের জাতীয় উন্নয়নের কাজে লাগে, আমরা যাতে জাতীয় সংহতি বৃদ্ধি করতে পারি, আমরা যাতে সুনাগরিক ভাবে তৈরি হই, আমাদের যাতে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, আমাদের যেন একটা সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের তৈরি হয়। তো এই মেন 4টে থিমকে বেস করে কিন্তু রিকমেন্ডেশন গুলি দেওয়া হয়েছিল কোঠারি কমিশনে। এবার কোঠারি কমিশন যে ডেভেলপমেন্ট তার মানে গঠন করা হলো কেন, তো প্রথমত আমরা দেখেছি যে এগ্রিকালচার যে এডুকেশন সেটা সেই সময়ে ভারতবর্ষে খুব প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু দেখা গেল সেটা সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা খুবই গতানুগতিক ছিল, এবং সেখানে শিক্ষার্থীদের যে চরিত্র গঠন বা তাদের যে বললাম যে মেন থিমই করা হয়েছিল নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ, এসবের উপর জোর দেওয়া হয়নি, সেগুলোর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, বা এটার জন্যই কোঠারি কমিশন রিকমেন্ডেশন করেছেন। বা এটা যে জাতির পুনর্গঠনের ধারণা, মানে আমাদের যে জাতীয় উন্নয়ন সাধন, এটার জন্য কিন্তু আমাদের সেই এডুকেশন সিস্টেমটি খুব একটা বেশি উপযুক্ত ছিল না। আর আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিল সেটা খুবই ছিল গতানুগতিক এবং বই কেন্দ্রিক, যেটা কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন তখন ছিল না। তাই জন্য এগুলোকে রিফর্ম করার জন্য কোঠারি কমিশনের প্রয়োজন হয়ে পড়েছিল। অবজেক্টিভস অব দ্য কোঠারি কমিশন, যে কোনো কমিশনের উদ্দেশ্য থাকে, সেরকম কোঠারি কমিশনেরও কিছু উদ্দেশ্য ছিল, যেটা একদম প্রাইমারি থেকে হায়ার এডুকেশন অব্দি কিছু গাইডলাইন্স দেওয়া, এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন দেওয়া বা একটা নির্দিষ্ট এডুকেশনাল স্ট্রাকচার দেওয়া, যেটা পুরো ভারতবর্ষের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং পুরো ভারতবর্ষের মধ্যেই যেটা চলবে, এ কথা বলা হলো। এডুকেশনের যে বিভিন্ন সেক্টরস গুলো আছে সেগুলোকে খতিয়ে দেখা, সেই অনুযায়ী রিকমেন্ডেশন দেওয়া। আর আমরা বললাম যে কোঠারি কমিশনের ক্ষেত্রে প্রাথমিক টু হায়ার এডুকেশন মানে সব জায়গাতেই রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল, কিন্তু এক্ষেত্রে দুটি এরিয়াকে বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে আইনি শিক্ষা এবং চিকিৎসা শিক্ষা, ল এবং মেডিকেল এডুকেশন। প্রথমেই আমরা বললাম যে বিভিন্ন ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহের জন্য কি প্রবলেম রয়েছে না রয়েছে সেটা দেখার জন্য কয়েকটি টাস্ক ফোর্স বা গ্রুপসের ওয়ার্কিং গ্রুপের কথা বলা হয়েছে। তো এখানে টোটাল যে টাস্ক ফোর্স গুলো ছিল সেগুলি মেনশন করা রয়েছে, যেমন অ্যাডাল্ট এডুকেশন টাস্ক ফোর্সেস ফর অ্যাডাল্ট এডুকেশন, এগ্রিকালচার এডুকেশন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এরকম করে বাকিগুলো রয়েছে। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে একটু রেখে দাও, এগুলো জাস্ট একবার দেখে নেওয়ার বিষয় বা এগুলো মনে রাখা যায়। এগুলো হচ্ছে ওয়ার্কিং গ্রুপস, যে 12টি এবং 7টি বলা হচ্ছে, টোটাল 19টি ছিল। তো এখানে ওয়ার্কিং গ্রুপস অন এডুকেশনাল বিল্ডিং বলা হয়েছে, ওয়ার্কিং গ্রুপ অন এডুকেশন অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কথা বলা হয়েছে, working group on educational statistics, working group on pre-primary education, working group on school community relations, working group on school curriculum, working group on women's education. এরা কি টাস্ক ফোর্স বা ওয়ার্কিং গ্রুপগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করা হয়েছিল, এবং তারা সেই ডিপার্টমেন্ট থেকে তাদের কাজ কিন্তু তারা করেছে, তারপর রিপোর্টটি পেশ করা হয়েছিল। এবার কোঠারি কমিশনের একটা ইম্পর্টেন্ট যে কি অবজেক্টিভস বা কি ফিচার্স আমরা জানি সবাই, সেটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি, একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং থাকবে, এটা অল ইন্ডিয়া যে লিঙ্কেজ আমরা ল্যাঙ্গুয়েজ বলা হয় হিন্দিকে, সেটি নিতে হবে, এবং তার সঙ্গে থাকবে মডার্ন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। এছাড়াও এই কমিশনে সংস্কৃত যে ভাষা সেটার উপর জোর দেওয়া হয়েছে, কারণ সংস্কৃতকে মনে করা হয় আমাদের একটা কি বলবো মানে সংস্কৃত হচ্ছে পুরনো ভাষা, যেটা আমাদের কালচারকে প্রেজেন্ট করে, তো সেটার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া
বাচ্চাদের জন্য মানে চিলড্রেনদের জন্য করা হয়েছে মাদার টাং, মাতৃভাষা, যে তাতে তারা ঠিকঠাক ভাবে কমিউনিকেট করতে পারে বা ঠিকঠাক ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। এবার স্ট্রাকচারাল প্যাটার্ন অফ এডুকেশন, এই কমিশনে একটা স্ট্রাকচার দেওয়া হলো যেটা পুরো ভারতবর্ষে চেয়েছিল সেই ভারতবর্ষের জন্য একই প্যাটার্নে সেই শিক্ষাটা চলে। তো প্রথমে বলা হলো 10+2+3। এবার 10+ যে প্রথমে প্রি স্কুল এডুকেশনের জন্য 1 থেকে 3 বছর ঠিক করা হলো। জেনারেল এডুকেশনের জন্য অর্থাৎ 1 to 10 এটাকে 10 বছর ধরা হচ্ছে, সেটিকে আবার দুভাগে ভাগ করা হলো, যেখানে 4 বছর থাকবে লোয়ার প্রাইমারি লেভেল, 3 বছর থাকবে হায়ার প্রাইমারি লেভেল এবং 3 বছর থাকবে লোয়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে এটা 10 বছর হয়ে গেল। এবার 11-12 মানে হায়ার সেকেন্ডারি হচ্ছে 2 বছরের এবং ডিগ্রি কোর্স থাকবে 3 বছরের। ক্লিয়ার? হ্যালো? তার মানে ম্যাম এখানে সাংগঠনিক যে কাঠামোটা ওটা আসছে 10+2+3। হ্যাঁ, একদম। এই 10+ প্রথমে 10+2+3 10 বছরকে আবার কিন্তু 4+3+3 ভাগ করা হয়েছে, যেখানে 4 বছর মানে 1 to 4 থাকবে লোয়ার প্রাইমারি, 5, 6, 8 থাকবে হায়ার প্রাইমারি, 5, 6, 7, 8, 9, 10 হচ্ছে লোয়ার সেকেন্ডারি এডুকেশন, আর 11-12 কে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি কোর্স হচ্ছে 3 বছরের। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বুঝলাম। ম্যাম, প্রি প্রাইমারি এডুকেশনের সুপারিশ কি প্রথম কোঠারি কমিশনের দ্বারাই শুরু হয়েছিল? কোঠারি কমিশনে একমাত্র প্রথম থেকে লাস্ট অব্দি বলা হয়েছে। তো এখন যতগুলো কমিশন দেখা গেল মানে স্বাধীনতা পরবর্তী, তো কোঠারি কমিশন প্রথম হচ্ছে আর কি। আচ্ছা ম্যাম। হুম। এবার লোয়ার প্রাইমারি লেভেল যেটা বলা হলো 1 to 4 অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তর, সেখানে একটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, 1 ল্যাঙ্গুয়েজ। আর কি কি সাবজেক্টের মধ্যে থাকবে? ম্যাথামেটিক্যাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ক্রিয়েটিভ স্টাডিজ, হেলথ স্টাডিজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হায়ার প্রাইমারি লেভেল 5 to 8 যেটা বললাম, উচ্চ প্রাথমিক স্তর 5 থেকে 8 অবধি থাকবে এডুকেশনাল লেভেলে। 2 ল্যাঙ্গুয়েজেস থাকবে, 1 রিজিওনাল অ্যান্ড 1 ন্যাশনাল, and preferably a third language, mathematical studies, science studies, social studies, art, physical education, work experience, আর moral studies। তাহলে আবার দেখে নেওয়া শুধু। লোয়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তর, যেখানে বলা হচ্ছে নবম এবং দশম থাকবে। 3 ল্যাঙ্গুয়েজেস, এখান থেকে কিন্তু ইমপ্লিমেন্ট হবে 3 ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্যাল স্টাডিজ, সায়েন্স স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ, আর্ট, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মোরাল স্টাডিজ। এবং হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর একাদশ এবং দ্বাদশ, এখানে থাকবে 2 ল্যাঙ্গুয়েজেস, 1 modern Indian language and 1 classical or foreign language, any 3 subjects from 1 additional language, history, economics, logic, geography, psychology, sociology, art, physics, chemistry, mathematics, biology, geology, home science, art, physical education, work experience, moral studies। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ডিটেল মনে রাখার জন্য। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করছিলাম ম্যাম, আপনি যখন স্ট্রাকচারটা দেখালেন না, ওখানটাতে তো 4+3+3 দেখিয়েছিলেন, তো লোয়ার সেকেন্ডারিটাতে তো 3 ছিল, এখানে 9, 10 শুধু মানে 2 মেনশন করা হচ্ছে, তো কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা ধরবো? আচ্ছা, ওটা মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, যেমন ধরো লোয়ার প্রাইমারিটা 1 to 4 বা 1 to 5 ও হতে পারে। বিভিন্ন বই ঘেঁটে দেখবে, মানে এটা আমরা একটাকে সিলেক্ট করেছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি 1 to প্রথম যখন 5 স্ট্রাকচারটা বলা দেখালেন হচ্ছে। না, ওখানে তো প্রথম যখন স্ট্রাকচারটা দেখালেন ওখানে 4+3+3 করেছিলেন 10 বছরটাকে, তো আর এই এখন যখন সাবজেক্ট ক্যাটাগরি গুলো দেখাচ্ছেন ওখানে লোয়ার প্রাইমারিটাকে 2 বছর হিসেবে 9, 10 দেখালেন না, সেই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম ওটা। আচ্ছা, ওটা কিন্তু দু রকমই হবে, ঠিক আছে? ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে।
ওটা কিন্তু দুটোই ঠিক। আচ্ছা ম্যাম, আচ্ছা। বেশ, এবার এডুকেশন কমিশনে কি আমাদের বই সম্পর্কে বলা, আমরা যে টেক্সট বুক গুলো স্কুলে পড়ানো হচ্ছিল বা টেক্সট বই ছিল সেগুলোর উপর রিকমেন্ডেশন করেছেন। কারণ বলা হলো যে আমাদের যে বই রয়েছে বা টেক্সট বুক গুলি রয়েছে সেগুলো কিন্তু কোয়ালিটি অনেকটা লো, মানে নিম্নমানের, যেখানে কোনো ভ্যালু ক্রিয়েট করছে না, যেটা আমাদের মানে নতুনত্ব কিছু নেই, এবং স্টুডেন্টরাও এই গতানুগতিক শিক্ষা ধারাতেই শিক্ষিত হচ্ছে। তার জন্য কি এরা কোয়ালিটি অফ টেক্সট বুকস এটা রাখার জন্য কয়েকটা রিকমেন্ডেশন দিলেন, সেগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ বেস্ট অথার্স, মানে যাদের সাবজেক্ট ইনডেপথ সাবজেক্ট নলেজ রয়েছে তারা একমাত্র এই বইগুলি লিখতে পারবেন। মাল্টিপল চয়েস অফ বুকস, no profit and no loss basis, continuous improvement of বুকস। তো এই যে নো প্রফিট অ্যান্ড নো লস বেসিস, এটা কিন্তু কোঠারি কমিশনে বলা হলো। এবং আমাদের যে বইগুলো তৈরি করা হবে বা বইগুলো থাকবে লেখা হবে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি একটা ইমপ্রুভমেন্ট করতে হয়। এমন নয় যে আমি লিখে দিলাম বা বইটা লেখা হলো তারপর কোনো ইমপ্রুভমেন্ট হলো না বা তার মধ্যে কোনো অ্যাড করা গেল না বা কিছু বের করা গেল না। সামাজিক চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কিন্তু এটা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট হতে থাকবে। টিচিং মেথডে কিন্তু বরাবরই প্রত্যেকটা কমিশনের কথা বলেছে, যেখানে শুধুমাত্র ওয়ান ওয়ে মেথডও হবে না, লেকচার মেথড ইউজ করলে হবে না, অ্যাক্টিভিটি বেসড মেথডোলজি টিচারদেরকে ইউজ করতে হবে, নতুন মেথডের সাথে পরিচিত করাতে হবে স্টুডেন্টদেরকে, সেরকম ভাবে স্কুলে বা ক্লাসে পড়ানো হবে। টিচারদের ইমপ্রুভমেন্টের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, প্রপার মেটেরিয়ালস প্রোভাইড করতে হবে, এবং যে টিচিং এইডস হয়, মানে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর জন্য টিচিং এইডস ইউজ করতে হবে এবং সেগুলি কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু প্রপার ট্রেনিং শিক্ষকদেরকে দিতে হবে। স্কুল শিক্ষা সংস্কারের জন্য এখানে বলা হলো, এটা খুব ইম্পর্টেন্ট, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু এজ 14, 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে কোঠারি কমিশন। এবং 6 বছর বয়সের পর থেকেই কিন্তু বা 6+ এজে সে ক্লাস 1-এ ভর্তি হতে পারবে, এই কথাটা বলেছিল। প্রাথমিক শৈশবের যে মানে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন আমাদের যেমন দেখি অঙ্গনওয়াড়ি যেরকম রয়েছে, তো সেই যে সংস্থাগুলি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলিকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এই কারিকুলাম নিয়ে আগে কথা বললাম আমরা, কারিকুলাম রিস্ট্রাকচার টু রিডিউস রোড লার্নিং, মুখস্থ যে বিদ্যা মানে ওটার উপরে ডিপেন্ড করে পুরোপুরি এডুকেশন সিস্টেমটা ছিল, তো সেটাকে চেঞ্জ যাতে হয় তার জন্য কারিকুলামে রিস্ট্রাকচার করতে হবে। ইন্ট্রোডাকশন অফ মোরাল অ্যান্ড ভ্যালু এডুকেশন, অবশ্যই নৈতিক এবং মূল্যবোধ শিক্ষার প্রবর্তন করতে হবে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন, অর্থাৎ আমাদের যে এক্সামিনেশন সিস্টেম ছিল সেটা শুধুমাত্র বছরে একবার না নিয়ে, মানে ওরালি হোক রিটেন হোক বা অবজারভেশনের মাধ্যমে হোক না কেন, সবসময় একটা যে স্টুডেন্টস রয়েছে তাদেরকে একটা অবজারভেশনে রাখতে হবে। তাদের প্রত্যেক মাসে হোক বা এমনি টেস্ট যেটাকে বলা হয় সেরকম ভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে চালাতে হবে। এছাড়া একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোঠারি কমিশনে, সেটা হচ্ছে কমন স্কুল সিস্টেম, যেখানে বলা হচ্ছে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা সাধারণ বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে, সবাই যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়। তো কমন স্কুল সিস্টেম টার্মটা কিন্তু কোঠারি কমিশন প্রথম ইউজ করেছিল। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি বললো, ডেভেলপমেন্ট অফ অটোনমাস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস, যে স্বস্বায়ত্ত শাসন যেগুলোকে বলা হয়, স্বায়ত্তশাসিত কলেজ মানে যারা নিজেদের প্ল্যান ডেভেলপ করে, নিজেদের মতো করে কলেজকে পরিচালিত করে, সেরকম কলেজ এবং ইউনিভার্সিটির উন্নয়ন করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি অফ টিচিং অ্যান্ড রিসার্চ, শিক্ষাদানের ক্ষেত্রে মানে যে মেথোডোলজি চেঞ্জ করার কথা বলা হচ্ছে, নতুন নতুন মেথোডোলজির সঙ্গে ইন্ট্রোডিউস করানোর কথা বলা হচ্ছে, রিসার্চের দিকে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু রিকমেন্ডেশন করা হয়েছে কোঠারি কমিশনে। টিচার ট্রেনিং টু বি ম্যান্ডেটরি অ্যান্ড পিরিয়ডিক, এটা অবশ্যই প্রশিক্ষণ, শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটা বাধ্যতামূলক এবং মানে পর্যায়ক্রমে করতে হবে, এটা বলা হলো। এবং এস্টাবলিশমেন্ট অফ আ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফর ইউনিভার্সিটি এন্ট্রান্স,
এছাড়া ভোকেশনাল এন্ড টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে এক্সপ্যানশন অফ ভোকেশনাল এডুকেশন অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল। মাধ্যমিক শিক্ষা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পরবর্তীকালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার পর মানে শিক্ষার্থীরা কিন্তু একটা স্পেশালাইজেশন জায়গায় বা প্রফেশনাল জায়গায় যায়। তা এখানটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা যে সেকেন্ডারি এডুকেশন, যেখানে আমাদের ভোকেশনাল এডুকেশনের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে হবে স্টুডেন্টদেরকে, বা তারা যাতে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স পায় সে ব্যবস্থা করতে হবে। ইন্টিগ্রেশন অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনটু কারিকুলাম, যেটা বললাম যে যেটা পড়ছে তার সঙ্গে সঙ্গে যাতে তারা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রমোশন অফ পলিটেকনিক ইনস্টিটিউশনস, পলিটেকনিক ইনস্টিটিউশন গুলির কথা বলা হয়েছে। গ্রেটার লিঙ্কেজ বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে ইন্ডাস্ট্রির পাশাপাশি আগের দিন আমরা বলেছিলাম মুদালিয়া কমিশনে, যেখানে বলা হয়েছে টেকনিক্যাল এডুকেশনের কথা, যে ইন্ডাস্ট্রির পাশাপাশি যে টেকনিক্যাল যে কোর্সগুলো হবে সেটা যেন কোনো শিল্প কারখানার পাশাপাশি হয়, যাতে তারা সঙ্গে সঙ্গে ওই তাদের মতামত এক্সচেঞ্জ করতে পারে এবং হাতে কলমে শিখতে পারে। সেই কথাও কিন্তু কোঠারি কমিশনে বলা হলো। টিচার এডুকেশনে বলা হয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশনস ফর টিচার্স, রেগুলার ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামস, বেটার স্যালারি স্ট্রাকচার্স অ্যান্ড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। মানে শিক্ষকরা অবশ্যই মানে তাদের উপর সবকিছু ডিপেন্ড করছে, তাই অবশ্যই তাদের কোয়ালিফিকেশনের উপর জোর দিতে হবে এবং তাদের ইন সার্ভিস চাকরি পাওয়ার পরও যাতে প্রতিনিয়ত তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারে সে ব্যবস্থা করতে হবে এবং তাদের তাদের স্যাটিসফাইড থাকে, তার জন্য তাদের স্যালারি স্ট্রাকচার যেন ভালো হয় এবং তাদের বিভিন্ন রিপ্রেজেন্ট কোর্স ও ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। এডুকেশনাল ফিনান্স অ্যান্ড প্ল্যানিং, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কোঠারি কমিশনের। কোঠারি কমিশন রিকমেন্ড করেছিল যে পাবলিক এক্সপেন্ডিচার অন এডুকেশন বি ইনক্রিজ টু 6% জিডিপি। এছাড়া প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যাট ন্যাশনাল, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলস। এবং এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা রিকমেন্ড করেন অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন, সোশ্যাল ইকুয়ালিটির কথা বলেছেন, সায়েন্টিফিক টেম্পারামেন্ট অ্যান্ড ইনোভেশনের কথা বলেছেন। এছাড়াও তারা আগেও বললাম যে ইকুয়াল অপরচুনিটির কথা বলছেন, যেখানে জাতি, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ থাকে এবং শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে তা জাতীয় সংহতিকে আমাদের প্রতিস্থাপন করতে পারে। মেজর ইম্প্যাক্টস, মানে যে কোঠারি কমিশন তার মেজর ইম্প্যাক্টস কি ছিল? প্রথমত ফাউন্ডেশন অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন। আমাদের কোঠারি কমিশনের পরে কিন্তু ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 সেটার ভিত্তি হলো কোঠারি কমিশন। লেট গ্রাউন্ড ওয়ার্ক ফর লেটার পলিসিস, মানে এটা একটা বেস ছিল যেখানে পরবর্তীকালে 1986, 1992 এবং 2020 যে জাতীয় শিক্ষানীতিগুলো রয়েছে তার কোঠারি কমিশন খুব বেশি একটা ইম্পর্টেন্ট কমিশন আর কি। স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক 10+2+3 ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি। কোঠারি কমিশন যে স্ট্রাকচারের কথা বলেছিল সেটা কিন্তু পুরো সারা দেশে বাস্তবায়িত করার কথা বলা হয়েছে। ইনফ্লুয়েন্স অন ইনস্টিটিউশনস লাইক এনসিইআরটি, ইউজিসি, এনআইইপিএ, এগুলোর উপর কিন্তু জোর দিতে হবে। এগুলো আমাদের যেগুলো পড়লাম সেগুলো একসঙ্গে দেওয়া আছে একটা গ্ল্যান্স। সায়েন্স এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভোকেশনাল এডুকেশন, অ্যাচিভিং সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন, ল্যাঙ্গুয়েজ পলিসি, ইলাস্টিসিটি and dynamics, reorganization of the educational structure, examination reforms, adult literacy or education, development of quality textbook, free and compulsory education এর কথা বললাম আমরা, teachers education and status, respect for teachers। এগুলো জাস্ট একবার দেখে নেওয়া কি এগুলো মেজর রিকমেন্ডেশনের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। এবার কোঠারি কমিশন যে সুপারিশগুলো করেছে সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি বা ইমপ্লিমেন্ট করা হয়নি, তো সেগুলিকে যাতে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করা হয় তার জন্য কি গঠিত হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968। এবার এটা স্বাধীনতার পরবর্তী সময় হচ্ছে প্রথম যে শিক্ষা পলিসি, যেটাকে বলে শিক্ষানীতি, এটি কোঠারি কমিশনের উপর ভিত্তি করে 1964 থেকে 66 সালের যে কোঠারি কমিশন সেই নীতিগুলিকে সুপারিশ করা হয়েছিল যাতে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। এর মেজর অবজেক্টিভ ছিল
universal education, free and compulsory education up to age 14 and prevention of wastage and stagnation. আমরা আগে দেখলাম যে কোঠারি কমিশনের সুপারিশ করা হয়েছিল ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন আপ টু এজ অফ 14, 14 বছর বয়স পর্যন্ত এডুকেশনকে কম্পালসারি করতে হবে। এবং প্রিভেনশন অফ ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন, এটা আমরা জানি অপচয় এবং অনুন্নয়নকে অবরোধ করতে হবে। অপচয় মানে কি, অনুন্নয়ন বলতে কি বুঝি, মানে কোন একটা শিক্ষা কোর্স শেষ হওয়ার আগেই যখন কোন স্টুডেন্ট স্কুল ছেড়ে চলে যাচ্ছে, সেটা হলো অপচয়। এবং অনুন্নয়নের ক্ষেত্রে বলা হচ্ছে যখন যখন একটা স্টুডেন্ট একটা ক্লাসের মধ্যেই বারবার থেকে যাচ্ছে, তো এটাকে প্রিভেন্ট করতে হবে। এবার টিচাররা, যে আগেই বললাম যে টিচাররা হচ্ছে সব থেকে মানে মেইন এখানে টুলস বলা চলে, যারা এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে। তাদের ক্ষেত্রে অবশ্যই সম্মান জনক হতে হবে এবং তাদের স্যাটিসফাইড স্যালারি দিতে হবে, এবং তারা যদি রিসার্চ করতে চায় সে বিষয়ে তাদেরকে সাহায্য করতে হবে। ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা আমরা কোঠারি কমিশনে দেখলাম, যেখানে বলা হয়েছে শিক্ষার মাধ্যমে ঐক্য এবং সাংস্কৃতিক সংহতির লালন পালন করার কথা বলা হয়েছে। এখানে সায়েন্টিফিক টেম্পারামেন্ট এর কথা বলা হয়েছে, ইনোভেশনের কথা বলা হয়েছে, এবং সোশ্যাল ইকুয়ালিটি, অর্থাৎ বিভিন্ন রকম সামাজিক গ্রুপ আমাদের মধ্যে রয়েছে, সেগুলো যাতে সবার সম সুযোগ পায় পড়াশোনার ক্ষেত্রে, সেদিকেও লক্ষ্য রাখার কথা কিন্তু এই কমিশনে বলা হয়েছে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এটার উপর জোর দিয়েছে এনপিই 1968, যেখানে বলা হয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ভাষা যেটার মাধ্যমে সবাই কমিউনিকেট করতে পারবে, কথোপকথন করতে পারবে এবং তারা নিজেদের এক্সপ্রেস করতে পারবে আর কি। এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হলো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে মাদার টাং অর চিলড্রেন্স রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে বলা হলো, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বলছে যারা হিন্দি স্পিকিং স্টেটস থেকে বিলং করে, যাদের ভাষা হচ্ছে হিন্দি, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হয় ইংলিশ নেবে, না হলে যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেবে। আর যারা হিন্দি স্পিকিং স্টেটস থেকে বিলং করে না, যারা হিন্দি ভাষী নয়, তারা হয় হিন্দি নেবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, না হলে ইংলিশ নেবে। এবার থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হচ্ছে যারা হিন্দি স্পিকিং স্টেটস থেকে যারা আসছে, যাদের ভাষাই হচ্ছে হিন্দি, তারা হয় মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেবে অর ইংলিশ নেবে। মানে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সে ইংলিশ চুজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজে সে চুজ করবে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। আর যদি ইংলিশ নিয়ে থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে থার্ড ল্যাঙ্গুয়েজ হবে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এবার যারা হিন্দি স্পিকিং স্টেটস থেকে নয়, তারা হয় ইংলিশ নেবে, না হলে এনি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেবে। ব্র্যাকেটে লেখা আছে নট স্টাডিড অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এছাড়াও এরা ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হিন্দি, সংস্কৃত অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, যেখানে হিন্দি ভাষাটাকে বলা হচ্ছে একটা লিঙ্কেজ ল্যাঙ্গুয়েজ আর কি। মানে হিন্দির মাধ্যমে আমরা পুরো ভারতবর্ষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি এবং যোগাযোগ করতে পারি। সংস্কৃতকে বলা হচ্ছে এটা একটা আমাদের ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, বা এটাকে আমাদের সংরক্ষণ করা উচিত, প্রিজার্ভ করা উচিত, তাই জন্য সংস্কৃত ভাষার উপর জোর দেওয়া হয়েছে। এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হচ্ছে ইংলিশকে, কারণ আমাদের যদি বিভিন্ন রকম নলেজের আদান প্রদান করতে হয়, বিভিন্ন অন্য জায়গার কালচারকে জানতে হয়, অন্য জায়গার বিষয় সম্পর্কে জানতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদের সাথে কমিউনিকেট করার জন্য বা রিসার্চের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন রকম যে ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, যেমন এসসি, এসটি, মাইনরিটিস, উইমেন, এদের জন্য ইকুয়াল অপরচুনিটির কথা বলা হলো। এটা বলা হয়েছে যে এই যে কমন স্কুল সিস্টেমের কথা বলেছিল কোঠারি কমিশন, তো সেটাকে আরো বেশি মানে ছড়াতে হবে এবং তার মান উন্নত করতে হবে। এছাড়াও যে উইমেন এডুকেশনকে এখানে ইমপ্রুভ করার কথা বলা হয়েছে। নারীদেরকে যাতে শিক্ষায় তারা বেশি উৎসাহিত হয় সেই বিষয়ে চেষ্টা করতে হবে, এবং যারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের উপর গুরুত্ব দিতে হবে, এবং তাদেরকে এই আমাদের শিক্ষার মানে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিতে হবে। আইডেন্টিফিকেশন অফ ট্যালেন্ট, মানে
আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রকম ট্যালেন্ট বা প্রতিভা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। তো সেগুলিকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী তাকে কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। তারা যাতে পরবর্তীকালে তাদের সেই পছন্দের জিনিস অনুযায়ী বা পছন্দের বিষয় অনুযায়ী বা পছন্দের কাজ অনুযায়ী পরবর্তীকালে এগোতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড ন্যাশনাল সার্ভিস, অর্থাৎ ওই যে কারিকুলাম মানে পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে যাতে তারা পরবর্তীকালে প্র্যাকটিক্যালি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া এই এনপিই 1968-তেও সায়েন্স অ্যান্ড রিসার্চের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রিসার্চের জন্য ফান্ডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়াও সায়েন্স এবং ম্যাথামেটিক্সকে বিভিন্ন ইন্টিগ্রাল সাবজেক্ট হিসেবে বা পার্ট হিসেবে কিন্তু ইনক্লুড করতে বলেছে প্রত্যেকটি লেভেলে। এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রির উপর এই মানে শিক্ষানীতিও জোর দিয়েছে। আর টিচার ইমপ্রুভমেন্টের জন্য বেটার ট্রেনিং, তাদের জন্য প্রপার প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের ওয়ার্কশপ, তাদের স্যালারি, এগুলোর দিকে নজর রাখতে হবে। আসলে এই যে এনপি 1968, এটা কোঠারি কমিশনের সুপারিশগুলোকে যাতে ইমপ্লিমেন্ট করা হয়, যেহেতু এটা মানে ফেলড হয়ে গেছিল, মানে ব্যর্থ হয়েছিল ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, সেটার উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। প্রোডাকশন অফ বুকস এর ক্ষেত্রে বলা হলো হাই কোয়ালিটি বুকস মানে লিখতে হবে, যেটা তাদের ইনডেপথ সাবজেক্ট নলেজ রয়েছে, এবং সেই বইগুলো যাতে শিক্ষার্থীদের কাছে, শিক্ষার্থীরা অ্যাফোর্ডেবল প্রাইসে ন্যূনতম দামে তারা যাতে কিনতে পারে সে ব্যবস্থা করতে হবে। এক্সামিনেশন হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওই বছরে একবার এক্সামিনেশন হলে হবে না, এটা কন্টিনিউয়াস স্টুডেন্টদেরকে ইভালুয়েশনের মধ্যে রাখতে হবে। এবং সেকেন্ডারি এডুকেশনের উপর প্রত্যেকটি কমিশন জোর দিয়েছে, এবং মোতালিয়া কমিশনের পর থেকে দিয়েছে এই কোঠারি কমিশন। তারপর এই শিক্ষানীতিটাও দেওয়া হলো, সেখানেও টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের কথা বলা হয়েছে। এবং শুধুমাত্র টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন তাদের প্রফেশনের জন্য নয়, তখন সেই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছিল, তার সঙ্গে অর্থনৈতিক অবস্থা, আমাদের ম্যান পাওয়ারের খুব দরকার ছিল। তাই যাতে সেকেন্ডারি এডুকেশন থেকেই তাদেরকে টেকনিক্যালি এবং ভোকেশনাল এডুকেশন দেওয়া হয়, তাহলে ম্যান পাওয়ারটাও বাড়লে আমাদের কি জাতীয় উন্নতি সাধন হবে। ইউনিভার্সিটি এডুকেশনের ক্ষেত্রে বলা হলো কি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস শুড বি বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ল্যাবরেটরি, লাইব্রেরি অ্যান্ড আদার ফেসিলিটিস। মানে ইউনিভার্সিটি এডুকেশনের ক্ষেত্রে আমার মানে যে কোনো ইউনিভার্সিটিতে যেরকম ফেসিলিটিস আছে, ল্যাবরেটরি ফেসিলিটিস আছে, লাইব্রেরি ফেসিলিটিস আছে বা আদার ফেসিলিটিস, তার উপর বেস করে কিন্তু স্টুডেন্টের সংখ্যাটা নির্ধারণ করতে হবে। নিউ ইউনিভার্সিটি শুড বি এস্টাবলিশড when suitable funding is there to maintain the standards. নতুন ইউনিভার্সিটি তখনই প্রতিস্থাপন করা যাবে যখন সেখানে প্রপার ফান্ডিং থাকবে একটা ইউনিভার্সিটিকে এস্টাবলিশ করার জন্য। তারপর হচ্ছে পার্ট টাইম এডুকেশন অ্যান্ড করেসপন্ডেন্স কোর্স অ্যাট দ্য ইউনিভার্সিটি স্টেজ। এখানে করেসপন্ডেন্স বিভিন্ন যেমন কোর্স, সেগুলোকেও সেগুলোর কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই কোর্সগুলি যে করেসপন্ডেন্স কোর্স হবে বা পার্ট টাইম এডুকেশনের যে কোর্সগুলি হবে, সেগুলি কিন্তু যে রেগুলার কোর্স তার কিন্তু সমতুল্য হবে, মানে তার ভ্যালু হবে একই। স্প্রেড লিটারেসি অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, এখানেও যে বয়স্ক শিক্ষা এবং সাক্ষরতার ডেভেলপমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে সবাই শিক্ষিত হয়, এবং মাইনরিটিসদের জন্য এডুকেশনের কথা বলা হলো। এডুকেশন স্ট্রাকচার, এটা কোঠারি কমিশনকে ফলো করা হয়েছে 10+2+3+2+3 সিস্টেম। আর প্রত্যেক 5 বছর অন্তর অন্তর মানে যে রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছে তার প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে কিনা সেটা গভর্নমেন্ট খেয়াল রাখবেন, এবং সেই অনুযায়ী নতুন গাইডলাইন তৈরি করা হবে। আচ্ছা, এছাড়াও স্টুডেন্টদের জন্য গেমস এন্ড স্পোর্টস এর কথা বলা হয়েছে। তাদের গেমস এন্ড স্পোর্টস শুধুমাত্র তাদের ফিজিক্যালি ফিটনেস নয়, অনেক স্টুডেন্ট আছে হয়তো তারা পড়াশোনার থেকেও স্পোর্টস বা গেমস এ বেশি ইন্টারেস্টেড থাকে, তারা যাতে পরবর্তীকালে সে সুযোগ পায়, তাই জন্য এখানে গেমস এন্ড স্পোর্টস এর উপরে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। Impact and legacy, foundation for future policies, influenced NEP in 1986 and NEP 2020. Central state cooperation, implementation responsibility shared between center and states, awareness, increased attention to education as a national development tool. মানে এই যে এনপি 1968, এটার উপর বেস করে এনপিই 1986 এবং এনপি 2020 যে রয়েছে আমাদের, সেগুলো গড়ে উঠেছিল, এবং সেন্ট্রাল স্টেট কোঅপারেশনের মাধ্যমে রিকমেন্ডেশন গুলো ইমপ্লিমেন্ট করার কথা মানে বলা হয়েছিল আর কি। আর
আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা যেন আমাদের যে জাতীয়বাদের উন্নয়ন হয় সেটার একটা টুল হিসেবে বলা হলো। এরপর হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। তো এটা যে নামে প্রকাশিত হয়েছিল বা যে প্রস্তাবনাটা যে নামে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ। এটা খুব ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ। এটা বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। এবার হচ্ছে এটা অ্যানাউন্স করা হয়েছিল বা এটা ঘোষণা করা হয়েছিল কবে? 1985 সালে। 1985 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে বাজেট অধিবেশনের আলোচনার ফলাফল হিসাবে এনপি 1986 প্রণয়ন করা হয়। মানে তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এবার এটা কিছু আম, আহ, বিষয় ছিল যেগুলোর উপর বেস করে এই রিকমেন্ডেশন গুলি দেওয়া হয়েছিল। সেগুলি কি? ইকুয়ালিটি, পপুলেশন, রুরাল এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন, মাইনরিটিস এডুকেশন, টেকনোলজিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। এই বিষয়গুলির উপর বেস করে কিন্তু এই নীতিগুলি করা হয়েছে। এবার যে টাস্ক ফোর্সের কথা বললাম কোঠারি কমিশনে, সেরকম এখানে 23টি টাস্ক ফোর্স ছিল। এবং এই টাস্ক ফোর্স গুলি বিভিন্ন যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তারা কাজ করেছিল এবং তারপর 1986 সালের জুলাই মাসে এই রিপোর্টটি সাবমিট করা হয় এবং যেটি 1992 সালে সংশোধন করা হয়। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ তখন যে আর্লি চাইল্ডহুড কেয়ারের জন্য যে প্রোগ্রামস গুলি ছিল, যেমন আইসিডিএস বা বালওয়ার্স, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস, ডে কেয়ার সেন্টার্স, এগুলিকে উন্নতিকরণ করার কথা বলা হলো, সংশোধন করার কথা বলা হলো, শক্তিশালী করার কথা বলা হলো, যাতে চাইল্ড কেয়ারটা আরো ভালোভাবে হয় এবং তারা যাতে শারীরিক দিক থেকে সুস্থ থাকে। SC, ST and OBC education, special programs for educational equity। দেখা গেল কি যে এনরোলমেন্ট বা যে লিটারেসি রেট অফ SC, ST বা OBC স্টুডেন্টস, সেটা যে নর্মাল তার থেকে অনেক কম। তাই জন্য এই পলিসিতে রিকমেন্ড করা হয়েছিল যে এই যে ড্রপ আউট তার সংখ্যাটা কমিয়ে এনরোলমেন্ট রেট তার পরিমাণ বাড়াতে হবে। এছাড়াও SC, ST বা এই যে ব্যাকওয়ার্ড ক্লাসগুলি রয়েছে তাদের থেকে শিক্ষক নিয়োগ করতে হবে, যাতে তারা তাদের দেখে মানে ইন্সপায়ার্ড হয় এবং পড়াশোনা করতে পারে। এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি থেকে দূরে, তাদের জন্য কি হোস্টেলের ব্যবস্থা করতে হবে। এডুকেশন ফর মাইনরিটিস, যারা সংখ্যালঘু রয়েছে তাদের কি কি মানে শিক্ষার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং সেগুলিকে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী সমাধান দেওয়ার কথা বলা হচ্ছে। এবং সংখ্যালঘুদের যে ধর্ম বা ভাষার ভিত্তিতে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারে এবং তারা পরিচালনা করতে পারে। নেক্সট হচ্ছে ইউজিসি স্কিম অফ গিভিং অ্যাসিস্ট্যান্স টু ইউনিভার্সিটিস অর কলেজেস ফর স্টার্টিং কোচিং ক্লাসেস ফর স্টুডেন্টস বিলঙ্গিং টু এডুকেশনাল ব্যাকওয়ার্ড মাইনরিটিস। অর্থাৎ যারা পড়াশোনার দিক থেকে পিছিয়ে সেই সব সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলি, তার জন্য ফান্ড প্রোভাইড করবে বা সহায়তা করবে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। মেকিং দ্য সিস্টেম ওয়ার্ক, অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে সেটাকে কাজ করার জন্য কি কি করা দরকার। প্রথমত ডিটেলড আউটলাইন হবে, একটা মানে পরিকল্পনা থাকবে, প্রপার ফান্ডিং থাকবে এবং ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হবে। এছাড়া যে আমাদের কারিকুলাম রয়েছে বা টিচিং লার্নিং প্রসেস রয়েছে সেটা পর্যায়ক্রমে তার রিভিউ করতে হবে এবং মডিফাই করতে হবে। এছাড়া যে মূল্যায়ন ব্যবস্থা, স্ট্রেংথেনিং দ্য ইভালুয়েশন সিস্টেম, সেটাকেও শক্তিশালী করতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট অ্যান্ড প্রসেসেস অফ স্কুল এডুকেশন, স্কুল শিক্ষার বিষয়বস্তু এবং যে প্রক্রিয়া। তো এখানেও বলা হলো শিক্ষাকে সবার জন্য অ্যাভেলেবেল করতে হবে, কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন কিন্তু থাকবে না, সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না।
শিক্ষা যেন গতানুগতিক না হয়, যেন বোরিং না হয়ে যায়, যেন একঘেয়েমি না হয়ে যায়, তার জন্য শিক্ষাকে এনজয়েবল করতে হবে এবং ইন্টারেস্টিং করতে হবে। যে আমাদের পরীক্ষা সিস্টেমটা রয়েছে সেটাকে নতুনভাবে রিফর্ম করতে হবে। যেহেতু আমাদের মানে ইন্ডিয়াতে ডাইভার্সিটি রয়েছে কালচারের জন্য, তো সেই রকম ভাবে শিক্ষার্থীদেরকে রেডি করতে হবে যাতে তারা নিজের কালচারকেও জানে, সেটাকে সম্মান করে, আবার অপরের কালচারকেও জানে এবং সেটাকে সম্মান করে। এবং অটোনোমাস ইনস্টিটিউট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিকে আরো বেশি প্রতিস্থাপন করতে হবে। এডুকেশন অফ দ্য হ্যান্ডিক্যাপ্ট আর প্রতিবন্ধীদের শিক্ষা। এই যারা স্পেশাল চিলড্রেন রয়েছে তাদেরকে শুধুমাত্র মানে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শুধুমাত্র সংখ্যাগত দিক থেকে বিদ্যালয়ে নিয়ে এলে হবে না, তাদের যাতেও মানে পড়াশোনার কোয়ালিটি আরো ভালো হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার প্রত্যেকটা স্পেশাল চিলড্রেনকে আমাদের যে কমন এডুকেশন সিস্টেম বা সাধারণ বিদ্যালয় সেখানেই নিয়ে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত তার স্পেশাল এডুকেশনের প্রয়োজন হচ্ছে। এবার স্কুলে নিয়ে আসা তাদের কি করতে হবে, তাদেরকে শনাক্তকরণ করতে হবে যে হ্যাঁ এর কোনো প্রবলেম রয়েছে একটা, বা এই স্পেশাল চিলড্রেন, এবং তার রোগ নির্ণয় করতে হবে এবং মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। এবার এই চিলড্রেনদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য আমাদের যারা টিচিং স্টাফ রয়েছেন বা টিচার্স ম্যানেজমেন্ট এদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে। প্রাপ্তবয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশনের উপর এমপি 1986-তেও জোর দেওয়া হয়েছে। এখানে লিটারেসি প্রোগ্রাম, সাক্ষরতা কর্মসূচিকে বাড়াবার জন্য বা এটার সঠিক ফলাফলের জন্য আরো বেশি প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে, যেটা বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি সংস্থা বিভিন্ন রকম প্রোগ্রামের ব্যবস্থা করতে পারে। এছাড়া এই যে ন্যাশনাল প্রোগ্রাম অফ অ্যাডাল্ট এডুকেশন এর লক্ষ্য ছিল কি, যে 15 থেকে 35 বছর বয়সী সমস্ত যে জনগোষ্ঠী তাদেরকে শিক্ষা প্রদান করা। তার জন্য কি করতে হবে, তার জন্য রিঅর্গানাইজেশন অফ দ্য এক্সিস্টিং প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং প্রোগ্রাম গুলো রয়েছে সেগুলিকে নতুনভাবে রিঅর্গানাইজ করতে হবে এবং এর মধ্যে সায়েন্স, টেকনোলজি এবং পেডাগজি নতুন নতুন অ্যাডাপ্ট করতে হবে। এবং ওমেন এডুকেশনের ক্ষেত্রেও বলা হয়েছে যে যখন দেখা গেল লিটারেসি রেট বা এনরোলমেন্ট রেট সেটা কিন্তু ওমেনদের মানে নারীদের ক্ষেত্রে অনেক কম ছিল, তো তাদেরকেও মূল শিক্ষার আওতায় আনতে হবে এবং তাদের শিক্ষাকেও সার্বজনীন যে এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছে তার মধ্যেও মেয়েদেরকেও নিয়ে আসতে হবে এবং মেয়েদেরকে বিভিন্ন যে ভোকেশনাল, টেকনিক্যাল, প্রফেশনাল এডুকেশন এর মধ্যে ইনক্লুড করতে হবে এবং যারা মহিলা টিচার রয়েছেন বা মহিলা ইনস্ট্রাক্টর রয়েছেন তাদেরকে নারী শিক্ষার বিভিন্ন কাজে ইনভলভ করতে হবে যাতে তাদেরকেও দেখেও অন্য মেয়েরা ইন্সপায়ার্ড হয় এবং শিক্ষা গ্রহণ করে। এলিমেন্টারি এডুকেশনের এখানে নন ফর্মাল এডুকেশনের কথা বলা হলো এবং অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথা বলা হলো। এটা খুব ইম্পর্টেন্ট, অপারেশনাল ব্ল্যাকবোর্ড যেটা বলা হয়েছিল এনইপি 1986-এ। এখানে বলা হলো কি এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে তাদের জন্যই যারা মানে কোনো একটা কোর্স কমপ্লিট করার আগেই স্কুল থেকে বেরিয়ে গেছিল, তারা যাতে তাদের এডুকেশনটাকে কন্টিনিউ করতে পারে তাই জন্য নন ফর্মাল এডুকেশনের কনসেপ্ট দেওয়া হলো এবং বলা হলো যে এখানে কারিকুলাম কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল হবে, মানে সে যা করতে ভালোবাসে বা যাতে তার ইন্টারেস্ট সেই অনুযায়ী যেন তার শিক্ষা ব্যবস্থা হয়। এবং এদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অডিও ভিজুয়াল এইড বা রেডিও এসব ব্যবহার করার কথাও বলা হয়েছে। অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অপারেশনাল ব্ল্যাকবোর্ড, যেখানে বলা হলো 2 রিজনেবল লার্জ রুমস দ্যাট আর ইউজেবল ইন অল ওয়েদার, অর্থাৎ সেখানে দুটো বড় রুম থাকবে যেটা মানে সব রকম ওয়েদারে ব্যবহার করা হবে। নেসেসারি টয়েস অ্যান্ড গেমস মেটেরিয়াল, যেখানে প্রয়োজনীয় খেলনা এবং খেলনার ব্যবস্থা থাকবে, যেগুলো আমাদের প্রয়োজনীয় উপকরণ ক্লাসরুমের ক্ষেত্রে, যেমন ব্ল্যাকবোর্ড, ম্যাপস, চার্টস, এগুলোর ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও শৌচালয় এবং প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থাও থাকতে হবে। বা সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড নবোদয় বিদ্যালয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নবোদয় বিদ্যালয়, যেটা কিন্তু রেকমেন্ড করেছিল এনপিই 1986। সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সেম, কিন্তু আবার কিন্তু ভোকেশনালাইজেশনের কথা বলা হলো কারণ এটা একটা সবসময় গুরুত্বপূর্ণ স্টেজ হিসেবে দেখা হচ্ছে প্রত্যেকটা এডুকেশন সিস্টেমে।
ম্যাম Libraries, laboratories, additional classroom, adequate playground for physical growth and other support systems would be maintained. এবং নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে কিছু রিকমেন্ডেশন এখানে দেওয়া হয়েছে। নবোদয় বিদ্যালয় শুড বি সেট ইন এভরি ডিস্ট্রিক্ট, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে নবোদয় বিদ্যালয় থাকবে। 75% রিজার্ভেশন শুড বি দেয়ার ফর চিলড্রেন ফ্রম রুরাল এরিয়াস হবে, টাইপিং মিস্টেক হয়েছে, মানে প্রত্যেকটা গ্রাম থেকে যারা বিলং করে যেসব স্টুডেন্টরা তাদের জন্য 75% রিজার্ভেশন থাকবে। There will be reservation for SC and ST students, SC এবং ST স্টুডেন্টদের জন্য রিজার্ভেশন থাকবে। এডুকেশন will be free including boarding and lodging in this school, এটা এডুকেশন কিন্তু ফ্রি হবে। These schools will be affiliated to the Central Board of Secondary Education. এটা মনে রাখতে হবে যে এনপি 1986 নবোদয় বিদ্যালয়ের জন্য রিকমেন্ডেশন দিয়েছিলেন এবং অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথাও কিন্তু এই কমিশনে বলা হয়েছে। ভোকেশনালাইজেশনের কথা প্রত্যেকটা কমিশনে বলা হয়েছে এবং এখানে দেখা গেল যে আগে রেকমেন্ডেশন করা থাকলেও বেশ কিছু প্রবলেমস ছিল, মানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেখানে পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, ফান্ডিং ঠিকঠাক ছিল না, বা টিচার্স ছিল না, সাপোর্ট সিস্টেম ছিল না, তাই জন্য এখানে আবার সেগুলোকে ইমপ্রুভ করে নতুন ভাবে রিকমেন্ডেশন করা হয়েছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলা হলো হায়ার ইনস্টিটিউট ওয়াজ নট আপ টু ডেট উইথ রেসপেক্ট টু রিসার্চ, নট আপগ্রেড উইথ টাইম, এমপ্লয়মেন্ট ইস্যু। অর্থাৎ হায়ার এডুকেশন এর ক্ষেত্রে এরা কয়েকটা প্রথমে প্রবলেমের কথা বলেছে, যেখানে বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে এগুলো খুব একটা বেশি উপযোগী নয়, কোয়ালিটি রিসার্চ হচ্ছে না এবং ঠিকঠাক রিক্রুটমেন্ট নেই এবং প্র্যাকটিক্যাল নলেজেরও ল্যাক রয়েছে, মানে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রেও তারা রিকমেন্ডেশন হিসেবে অটোনোমাস কলেজ অ্যান্ড ডিপার্টমেন্টস এর কথা বলা হয়েছে, তারা নিজেদের মতো করে কলেজ পরিচালনা করবে এবং রুলস ডেভেলপ করবে, তাতে কি তাদেরকে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। স্ট্রেংথেনিং দ্য রিসার্চকে আরো স্ট্রেংথেন করতে হবে, রিসার্চের কোয়ালিটি আরো বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার শুড বি এনহ্যান্সড, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে এবং ফান্ডিং টু বি গিভেন দ্য কলেজেস ইফ দে হ্যাভ দ্য মিনিমাম ফেসিলিটি সাচ এস টিচিং এইডস, অডিও ভিজুয়াল সিস্টেম, কম্পিউটার্স এটসেট্রা। এবং এই যে রিসার্চের কথা বলা হয়েছে তার জন্য বিভিন্ন রকম যে ল্যাবরেটরিজ, তারপর লাইব্রেরি, ওয়ার্কশপ, সেমিনার এসবের ব্যবস্থা থাকবে এবং অডিও ভিজুয়াল সিস্টেম এবং কম্পিউটার্স এর কথা বলা হয়েছে। ইনোভেশনস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বলা হলো রিসার্চের ক্ষেত্রে এরা মানে খুব জোর দিয়েছে। ওপেন ইউনিভার্সিটি অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এরা ওপেন ইউনিভার্সিটি এবং ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে বলা হয়েছে যাতে শিক্ষা সবার কাছে মানে পৌঁছায়, যারা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না তারা যাতে সেই শিক্ষা সুযোগ পায় সেটা কথা বলা হয়েছে এবং তাই জন্য কিন্তু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনো প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। আচ্ছা, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। এছাড়াও টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশনের জন্য এরা রেকমেন্ডেশন দিয়েছে এবং দ্য কালচারাল পার্সপেক্টিভ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ পলিসি, এগুলো একটা জেনে রাখবো। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিলিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জবস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ম্যানেজমেন্ট অফ এডুকেশন, এটা ইম্পর্টেন্ট বিষয় এনইপি 1986 এর, যেখানে বলা হলো কি প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু ডিগ্রি ইম্পর্টেন্ট নয়, মানে আমার ডিগ্রি আছে বা কারোর ডিগ্রি আছে মানে সে কোনো একটা প্রফেশনের জন্য উপযুক্ত সেটাকে বলা যাবে না। তাই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ম্যাম এটা সব প্রফেশনের জন্য কিন্তু বলেনি, সব প্রফেশনের জন্য বলা হচ্ছে না, যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এসবের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি লাগবে। মিডিয়া অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি, তারপর আছে স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ, মানে স্পোর্টস এর উপর এরা জোর দিয়েছে। ডিসেন্ট্রালাইজেশন অফ ইনস্টিটিউশনস, অর্থাৎ যে ক্ষমতায়ন সেটা শুধুমাত্র যে অথরিটি মানে একজনের উপরই থাকলে হবে না, সেটা পরবর্তীকালে বিভিন্ন ছোট ছোট গ্রুপের উপর দিতে হবে যাতে তার ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হয়। ইভালুয়েশন প্রসেস অ্যান্ড এক্সামিনেশন রিফর্মস, ইভালুয়েশন প্রসেসটাকে চেঞ্জ করতে হবে এবং এক্সামিনেশনটাকে নতুনভাবে পুনর্গঠিত করতে হবে। এবং টিচার্স অ্যান্ড দ্য ট্রেনিং, রুরাল ইউনিভার্সিটি, এগুলো কথা আমরা আগে জেনেছি। এবং রুরাল ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে মানে তাদের উপযোগী শিক্ষা পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে এবং সেভাবে তাদেরকে শিক্ষাদান করতে হবে।